মুকুলপুর গ্রামে মধ্যবিত্ত পরিবারের ছেলে রানা এবং তার বড় বউ সোমা, মেজ বউ কবিতা, ছোট বউ নেহা বসবাস করত। তাদের মধ্যে একটুও শান্তি ছিল না। একে একে রানা 3টি বিয়ে করেছে। একে একে 3টি বিয়ে করেছি, কোনোটাই আর মনের মতো হলো না। সব অপয়া অলকি ভন্দা আমার কপালে এসে জুড়ে গেল। এমন করে ভুলো না গো, আমরা সব সময় তোমার মঙ্গল চাই। তুমি সব সময় আমাদের বিরক্তিকর বোঝা ভাবো। আরে দেখো দেখো, পটর পটর করে কথা যেভাবে বলিস, সেভাবে বাচ্চার জন্ম দিলে তো আরো 2টা বোঝা আমার বইতে হতো না। হ্যাঁ গো, সব সময় কেন এত চিল্লা পাল্লা করো? আমাদের মধ্যে কোনো কমতি নেই। ডাক্তার বলল সব কমতি তোমার, তুমি ডাক্তার দেখালেই তো পারো। কি বললি? সব কমতি আমার? তবে তোদের 3টাকেই আমি ডিভোর্স দিব। আমার মুখে মুখে তর্ক এসব আমার একদম পছন্দ নয়। না না, ডিভোর্সের কথা বলো না। আমাদের তুমি ছাড়া যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। দিদির হয়ে আমি ক্ষমা চাইছি। আর কখনো আমরা মুখে মুখে তর্ক করব না। তোরা যদি আগামী 6 মাসের মধ্যে আমার মাথা থেকে 8 কোটির বদনাম সরাতে না পারিস, আমি তোদের 3জনকেই ডিভোর্স দিব। বড় বউ সোমা অনেকটাই অসুস্থ ছিল। অসুস্থ শরীর নিয়ে বাড়ির মোটামুটি সব কাজই করত, কিন্তু তার মনে একটাই দুঃখ ছিল, তার স্বামীর আচরণ খুবই খারাপ। কিরে বড় বউ, খাবার ঠিক করে রেঁধেছিস নাকি লবণ দিয়ে পুড়িয়ে রেখেছিস? না না, খাবার ঠিক আছে, তুমি খাও। বলছিলাম শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। তুমি যদি কয়েকটা টাকা দিতে অথবা ডাক্তার দেখিয়ে দিতে। কিরে, ওই দিন না বললাম আমাকে তোর অসুস্থতার কথা বলবি না? তুই মর নয়তো বাঁচ, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর পিছনে একটা কানা করিও বিয়ে করতে পারবো না আমি। সারাদিন কত পরিশ্রম করি তোমার সংসারটা সাজাতে, একবারও তুমি আমার কথা ভাবো না। কাজের লোক বেবি না হয় একবার ডাক্তার দেখিয়ে দিতে পারো না? কবে থেকে বলছি অসুস্থ আমি, তাও তুমি কোনো কথাই কানে নিচ্ছ না। হয়তো আমি মরে গেলেই তুমি শান্তি পাবে, তবে মেজু ঠিকই বলে তুমি ভালো স্বামী নও। কি বললি? এই নে তাহলে ভালো স্বামীর হাতের মার। এসব কথা বলে সোমাকে অনেক মারধর করে তার স্বামী। সোমা কাঁদতে কাঁদতে আবারও কাজ করতে চলে যায় এবং কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে যায়। হে রে নেহা, তুই কেন ওর মতো পশুটাকে বিয়ে করলি? এত সুন্দর দেখতে তুই। তোর বাবাও তো অনেক ধন সম্পত্তির মালিক ছিল। দিদি গো, নিজের মা মারা গেছে 2 বছরে রেখে, ঘরে সৎ মা। বাবাও মারা গেছে। এরপর আর রানা থেকে ভালো স্বামী আমি কই পাবো? সৎ মা একাই সম্পত্তি ভোগ করতে রানার হাতে জোর করে তুলে দিয়েছে আমাকে। তবে দিদি, তুমি কেন একে বিয়ে করলে? নেহারে, বড়ই অভাব রে, অভাব। অভাবের তাড়নায় বিধবা মা বিয়ে দিল। রানার থেকে ভালো স্বামী আমি ভার কই পেতাম? এই দুনিয়ায় টাকারই কদর বেশি, বুঝলি? গরিবের জীবন তো মূল্যহীন। যাই হোক, চল বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। দিদি বোধহয় রান্না শেষ করে নিয়েছে। ও দিদি, এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? দিদি বলো না কি হয়েছে। আমি আর বাঁচবো না রে কবিতা, নেহা, তোরা আমার উপর দাবি রাখিস না। আমার শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে। আমি এখন একটু কাজ করলেই অনেক হাঁপিয়ে যাই। রানাকে বলেছিলাম চিকিৎসার কথা, ও আমাকে অনেক মারধর করলো। আমি মরি কি বাঁচি, এতে করে ওর কিছু যায় আসে না। ও দিদি, আমি রানার সাথে কথা বলবো, রানাকে বলবো চিকিৎসার কথা। তুমি চিন্তা করো না, আমি যে করি হোক তোমার চিকিৎসার জন্য রানাকে রাজি করাবো। তুমি মরার কথা আর কখনো বলবে না। তুমি আমার মায়ের পেটের মতো বড় দিদি। হ্যাঁ গো দিদি, তুমি এত চিন্তা করো না। নেহা রানার সাথে কথা বলবে, আর তোমাকে কোনো কাজ করতে হবে না। বাড়ির সকল কাজ আমি আর নেহা করব। তোমার মতো দিদিকে আমরা হারাতে চাই না।
তুমি এমন কথা আর কখনো বলবে না। হ্যাঁ রে কবিতা, নেহা, আমি তোদের মতো এত ভালো দুটো বোন পেয়েছি। আর কি লাগে, আমি যে অনেক ভাগ্যবতী। নিজের জীবনে সুখ না পেলেও তোদের মতো বোন তো পেলাম। আমার আর কোনো কষ্টই নেই। ও দিদি, কি করছো? কখন থেকে পানিতে নেমে আছো? ঠান্ডা লেগে যাবে তো। এবার তো ওঠো, তাড়াতাড়ি ওঠো না, এভাবে থাকলে তো ঠান্ডা লাগবে। হে গো, তুমি সোমা দিদিকে একবার ডাক্তার দেখিয়ে দাও না, দোহাই লাগে। সোমা দিদি কত ভালো, আমাদের সবার কত খেয়াল রাখে, তোমার কথা কত ভাবে। তুমি একবার সোমা দিদিকে ডাক্তার দেখিয়ে দাও, সোমা দিদি অনেক অসুস্থ। এই ছোট বউ, এত বাড়তি কথা বলে বলে আমার মাথা খাবি না। আমি সোমাকে ডাক্তার দেখাতে পারবো না। আরে এক দুটা মরলে তো আমাদের বোঝা কমবে, তুই এত ভাবছিস কেন? তোরই তো ভালো, তুই ছোট বউ, তুই সুখে থাকবি। কবিতা, নেহাকে একটু ডাক না রে, রানাকেও একটু ডাক। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, আমার আর মোটেও ভালো লাগছে না। আমি মনে হয় আর কিছুক্ষণের অতিথি মাত্র। তুই আমার উপর কোনো দাবি রাখিস না। নেহাকে, রানাকে এক্ষুনি একটু ডাক। আমি একটু নেহার সাথে কথা বলতে চাই, রানার সাথে একটু কথা বলতে চাই। ডাক। ও দিদি, ও দিদি গো, তুমি এরকম ভাবে মরার কথা বারবার বলো না, আমার যে বড্ড কষ্ট হয়। তুমি এমন করে আর কখনো বলবে না। আমি এক্ষুনি নেহাকে ডেকে আনছি, রানাকে ডেকে আনছি। খবরদার, তুমি যদি আর মরার কথা বলেছ, আমার ভীষণ কষ্ট হয়। এসব কথা তুমি আর কখনো বলবে না। নেহা, রানা, একবার দরজাটা খুল। নেহা, ওই নেহা, দরজাটা খুল। নেহা, নেহা, রানা, দরজাটা খুলো না। নেহা, ওই নেহা, দরজাটা খুল। কি রে মেজো বউ, একটু শান্তিতে ঘুমাতে দিবি নাকি এরকম ভাবে বিরক্ত করবি? কি একটা অবস্থা শুরু করেছিস? নেহা, রানা, তোমরা একবার বেরিয়ে আসো। দিদি খুবই অসুস্থ। দিদি শেষবার তোমাদেরকে দেখতে চাইছে, তোমাদের সাথে কথা বলতে চাইছে। তাড়াতাড়ি আসো তোমরা, তাড়াতাড়ি। ও মেজো দিদি, দিদির কি হয়েছে? বড় দিদি ঠিক আছে তো? আমি এক্ষুনি আসছি, তুমি চিন্তা করো না। চলো রানা, এক্ষুনি চলো দিদির কাছে। এই কিসের দিদি রে? হ্যাঁ, মেজো বউ যাবি এখান থেকে? রাত্রি এসে বিরক্ত করতে থাকিস, তোদের কোনো ম্যানার্স নেই, যখন তখন যা খুশি করতে থাকিস। আমাকে রাগাবি না, যদি আমি একবার রেগে গেছি তো তোদের তিনটাকেই মেরে এমন হাল করব যা বলার মতো না। আর আমাকে যদি উঠতে হয়, বড় বউয়ের নাকের আগায় যে দমটা আছে সেটাও আমি গলা টিপে বের করে দিব। খবরদার আর যদি ডেকেছিস। ঠিকই বলেছো রানা, তুমি। আমাদের কপালটাই পোড়া, তোমার মতো একটা স্বামী জুটেছে আমাদের কপালে। আজ তোমার বড় বউ, যে কিনা তোমার বিপদে আপদে সব সময় পাশে রয়েছে, তার এত বড় দুর্দিনে তুমি পাশে এসে দাঁড়াতেও পারছো না। এতেও তোমার এত বিরক্তি লাগছে। তাক, তোমাকে আসতে হবে না নেহা, তোরও আসতে হবে না। এইসব কথা বলে মেজো বউ কবিতা ঘরে এসে দেখে তার বড় দিদি সোমা মারা গেছে। সেটা দেখে তো তার মাথায় আকাশ ভেঙে পড়ে, আর সে অজুরে তার লাশের পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। কি রে মেজো বউ, ছোট বউ, তোরা এখানে বসে বসে যে বড় বউয়ের মৃত্যুর শোক পালন করছিস, তা আমাকে খেতে কি দিবি? এখনো যে রান্না করলি না? তোরা তো আমার মেজাজটা সকাল বিকাল চড়াতে থাকিস। কি হচ্ছে এসব? আমার বাড়িতে বসে ওর জন্য সুখ পালন করবি, আবার আমাকে না খাইয়ে? হ্যাঁ, তোমার বাড়িতে বসে সুখ পালন করব, তাও তোমাকে না খাইয়ে। তুমি কি এভাবে আমাদেরকে রাখবে? যদি রাখতে না চাও, আমরা চলে যাব। তোমার মতো পশুর ঘর আর আমরা করবো না। তোমার জন্য আমাদের বর্দি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, শুধুমাত্র এটার জন্য তুমি দায়ী। আমরা তোমার সাথে থাকতে চাই না। তুমি বারবার আমাদেরকে ডিভোর্সের ভয় দেখাও না। আমি আজ বলছি, আমরা তোমার সাথে থাকতে চাই না, আমরাই তোমাকে ডিভোর্স দিব।
হে রানা, নেহা ঠিকই বলেছে, তোমার মতো স্বামী থাকার থেকে না থাকাই ভালো। যে স্বামী বিপদ আপদে স্ত্রীর পাশে দাঁড়াতে পারে না, তার আবার কিসের বউ, আর সেই বা কিসের স্বামী। আমরা তোমার সাথে থাকবো না, আমরা তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তুমি আমাদের যোগ্য নও। আরে যা যা, এখানে তো সুখে খাচ্ছিস, এই জন্য বুঝতে পারছিস না। রানার ভাতের স্বাদটা বোধহয় তোদের মুখে এখন তেতো লাগছে। বাইরে গিয়ে বাস্তবতা দেখলেই বুঝতে পারবি এখানে কতটা সুখে খাচ্ছিস। বিনা পয়সায় তো খাস, এই জন্য বুঝছিস না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, নয়তো তোদের মতো ফকিন্নিদেরকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। কি ভেবেছিস তোদের মতো বউ পেতে আমার দিনরাত পরিশ্রম করতে হবে? আরে আমি যেতে আসছি তোদের মতো বউ পাই হাজারটা। বেরিয়ে যা এখান থেকে। রানার আচরণে তারা দুজনেই অনেক কষ্ট পায় এবং অবশেষে কোনো উপায় না পেয়ে তারা দুজনেই রানার বাড়ি ছেড়ে চলে যায়। আরে যা যা, দেখ গিয়ে বাইরের দুনিয়াটা কত সুখের। যত সব প্রীতে কেতিস তো ভালো লাগে নাই। এরপর কবিতা ও নেহা অসহায়ের মতো হাঁটতেই থাকে, যেদিকে দু চোখ যায়। তাদের যাবার মতো কোনো জায়গায় ছিল না। তারপরেও তারা মনে শক্তি আর সাহস নিয়ে হাঁটতে থাকে। এই নেহা, আমরা এখন কি করব? আমরা কোথায় যাব? কোথায় থাকবো? কোথায় থেকে খাবারই খাবো? আমরা কি গড় ছেড়ে ঠিক করলাম? হ্যাঁ দিদি, আমরা গড় ছেড়ে একদম ঠিক করেছি। এটা আমাদের আরো আগেই করা উচিত ছিল। আমরা যদি এটা আরো আগে করতাম, তবে আমাদের বড়দিকে এমন ভাবে হারাতে হতো না। এরকম স্বামীর কি দরকার, যে তার বউয়ের বিপদ আপদে পাশে থাকতে পারে না? এরপর কবিতা ও নেহা লোকের বাড়িতে কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করতে থাকে। অন্যদিকে রানা তার বাড়ির সব কাজ এক হাতেই করছিল আর নিজের জন্য নতুন বউ খুঁজছিল। কিন্তু ভাগ্যক্রমে রানার হাতে আর কেউই তাদের নিজেদের মেয়ে দিতে চাইছিল না। তাই অসহায়ের মতো রানাকে একাই থাকতে হচ্ছিল। আরে তো এমন বাজে খাবার আমি রান্না করেছি, লবণ দিয়ে একদম খাবারটাকে পুড়িয়ে ফেলেছি। এই যে করব, একবারও আমি পেট ভরে খাবার খেতে পারছি না। অন্যদিকে কেউই তো আর আমার হাতে মেয়ে দিতে রাজি হচ্ছে না। এবার আর বিয়ে করার জন্য বউ কোথায় বা খুঁজবো? আগের বউগুলোই ভালো ছিল, অন্তত পক্ষে আমার সব কথা তো শুনেই চলতো। এইসব কথা বলে রানা খাবারগুলো মাটিতে ছুঁড়ে ফেলে দেয় এবং বসে বসে ভাবতে থাকে। না, আমি আর নিজেকে নিয়ে কখনো অহংকার করব না। আমি যে করি হোক মেজো বউ আর ছোট বউকে ফিরিয়ে আনবো। হাতে পায়ে ধরতে হলে ধরবো। যে করি হোক আমি তাদের ফিরিয়ে নিয়ে আসবো। আমি আর কখনো তাদের সাথে এমন ব্যবহার করব না। আমি আর কখনো এমন করব না। প্রিয় দর্শক, আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী গল্প বানাতে অনেক অনেক উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।